গল্পের শুরুতে আমাদের দেখানো হয় ডেমনরা মানুষের ক্যাসেলের উপর অ্যাটাক করছে। তারা খুব তাড়াতাড়ি মেন গেট ভেঙে ফেলে। কাছেই দুইজন লোককে দেখা যায়। তারা বলছে, আরে এরা তো অনেক শক্তিশালী। এটা শুনতেই সবার মুখ শুকিয়ে যায়। কিন্তু ঠিক তখনই তারা টেলিপোর্ট করে চলে যায় অন্য জায়গায়। যেখানে তারা পৌঁছায় তার পিছনে একটা বিশাল গোলেম দাঁড়িয়ে। গোলেমটা তাকে দেখেই অ্যাটাক শুরু করে দেয়, কিন্তু একে খুব আরামে সব অ্যাটাক এড়িয়ে যাচ্ছে। তারপর এক ঝটকায় নিজের পাওয়ার দিয়ে গোলেমটাকে শেষ করে দেয়। ক্যাফেরো বলে, আরে বাপ রে, তোকে দেখে বিশ্বাস হচ্ছে না যে তুই সেই ছোট্ট ছেলে যে আগে দাদুর পিছনে লুকিয়ে থাকতি। আজকে তো তুই একদম পাওয়ারফুল হয়ে গেছিস। তারপর আমাদের এই মেয়েটার কথা বলা হয়, নাম ক্যাফেরো। সেও ডেমন লর্ডের আর্মিতে 7th কর্পসের কমান্ডার। একে বলে এই একমাত্র ডেমন যে আমার আসল পরিচয় জানে। এখন দুজনে সেই জায়গাটা নিয়ে কথা বলছে যেখানে একে গিয়েছিল। একে বলে, আমাকে ডাকতে চাইলে মেসেজ করলেই হবে, জানিস তো। একে ভাবছে ক্যাফি নিশ্চয়ই এইসব নিয়ে জানতে চায়, কিন্তু ক্যাফেরো বলে, চল আমার সাথে, একজন আছে যে তোর সাথে দেখা করতে চায়, আমার কাঁধে হাত রাখ। একে হাত রাখতেই দুজনে টেলিপোর্ট হয়ে যায়। এখন সিন চেঞ্জ হয়, আবার সেই মেয়েটাকে দেখা যায় যার জন্য একে খাবার আর একটা নোট রেখে গিয়েছিল, এটা খা আর চুপ থাক। পরের সিনে একে ডেমন ক্যাসেলের সামনে পৌঁছে যায়, কিন্তু কেমন যেন অদ্ভুত লাগছে তার। আসলে সে তো একটা মানুষ। গেটে দুজন গার্ড দাঁড়িয়ে। একে জিজ্ঞেস করে, এরা কি সবাইকে চেক করে? ক্যাফেরো বলে, হ্যাঁ রে, সবাইকে চেক করে। যদি এমন হয় তাহলে তো আমার আইডেন্টিটি সবার সামনে চলে আসবে, বিশেষ করে ডেমন লর্ডের সামনে। ক্যাফেরো হেসে বলে, আরে আমার মুন্না, এ নিয়ে চিন্তা করিস না, আমি সব সামলে নেব। এই বলে সে একের শরীরে অনেক ম্যাজিক ঢালতে শুরু করে। একের শরীর গ্লো করতে থাকে। গার্ডরা দেখে তো অবাক, বলে, র্যামবার্গের নাতির কাছ থেকে তো এটাই আশা করা যায়, তুমি ভিতরে যাও। আর র্যামবার্গকে কে না চেনে। দুজনে ভিতরে ঢোকে। একে বলে, এই ক্যাসেলটা এমনভাবে বানানো যে ডেমন লর্ডের পাওয়ার সম্পর্কে অনেক কিছু জানা যায়। আর ভাই, ক্যাসেলটা সত্যি অনেক বড়। হাঁটতে হাঁটতে একে ক্লান্ত হয়ে যায়। ক্যাফেরোকে দেখে ও হাওয়ায় ভাসছে। একে বলে, এই ম্যাজিকের নাম ফ্লাইট, আমিও করতে পারি, কিন্তু আমারটা ততটা ভালো না। পরের সিনে দুজনে ডেমন লর্ডের রুমের সামনে। ক্যাফেরো বলে, তুই এখানে দাঁড়া, আমি আগে ভিতরে যাই, লর্ডের সাথে কথা বলি। এরপর ডেমন লর্ডের কথা বলা হয়, খুব ডেঞ্জারাস আর ক্রুয়েল। একে বলে, এই ডেমন লর্ড খুব খারাপ, কাউকে তার এবিলিটির ভিত্তিতে জাজ করে। যাকে সবচেয়ে ভালো লাগে তাকে ভালো করে ইউজ করে, ম্যাজিক থাকুক আর না থাকুক। একে ভাবছে, এই আমার প্রথমবার ডেমন লর্ডের সাথে দেখা হবে। তখন ক্যাফেরো এসে বলে, ভিতরে যা। একে ভিতরে ঢুকতেই দেখে ডেমন লর্ড একটা মেয়ে। সে বলে, তুই 1 সপ্তাহের মধ্যে ওই এরিয়া ক্যাপচার করে ফেললি, তুই তো সত্যি দারুণ। একে বলে, আমি তো শুধু যা অর্ডার পেয়েছি তাই করেছি, সব ক্রেডিট আমার কমান্ডারের। ডেমন লর্ড বলে, তুই তো বেশ দয়ালু মনে হচ্ছিস, তোর কথা শুনে মনে হচ্ছে তুই একটা মানুষ। একে ভাবছে, আরে বাবা, কোথাও ভুল করে ফেললাম নাকি, ফেসে গেলাম নাকি। ক্যাফেরো তাড়াতাড়ি বলে, ওর নাম একে, র্যামবার্গের নাতি। ডেমন লর্ড বলে, ও এই ব্যাপার, এখন বুঝলাম কেন এমন, আর কেন মানুষদের মারেনি। একে তো মাথা ঘুরে যাচ্ছে, ভাবছে, আমি বড় ভুল করে ফেলেছি, ডেমনের মতো ভাবা উচিত ছিল, সব মানুষ মেরে ফেলা উচিত ছিল। তারপর একে সব সামলে বলে, আমরা যদি মানুষদের মধ্যে ভয় ঢোকাই তাহলে তারা কখনো আমাদের কথা মানবে না বা অর্ডার ফলো করবে না। পাস্টেও এমন অনেকবার হয়েছে, আপনি তো জানেনই। ডেমন লর্ড বলে, এসব কথা কি র্যামবার্গের মতামত? একে বলে, হ্যাঁ, কিছুটা তো তাই। কথাবার্তার মাঝে একে বুঝতে পারে ডেমন লর্ডও পাস্টের হাইয়ার সিভিলাইজেশন নিয়ে অনেক কিছু জানে, যেমন র্যামবার্গ জানত। হঠাৎ ডেমন লর্ড টেলিপোর্ট করে একে সামনে এসে বলে, তুই অন্য ডেমনদের থেকে অনেক আলাদা। পরের বার যখন দেখা হবে প্লিজ তোর মাস্কটা খুলে ফেলিস, আমি তোর আসল মুখ দেখতে চাই। এই বলে চলে যায়। চলে যাওয়ার পর একে মাস্ক খুলে ফেলে, খুব নার্ভাস লাগছে। ক্যাফেরো বলে, তুই তো 1 নম্বরের ভীত, শুক্রিয়ামান যে তোর মাস্ক খোলায়নি, নইলে তোর ব্যান্ড বাজত। এরপর দুজনে ডেমন লর্ড নিয়ে কথা বলতে থাকে। পরের সিনে একে আবার সেই জায়গায় ফিরে আসে। মেয়েটা সব খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। একে তাকে তুলতেই মেয়েটা শকড হয়ে যায়। আমি তোর মুখ দেখিনি, প্লিজ আমাকে মেরো না, আমাকে চলে যেতে দাও প্লিজ। একে বলে, আরে ঠিক আছে, আমি তোকে মারব না, কিন্তু বল তোর নাম কি। মেয়েটা বলে, আমার নাম 13। একে বলে, 13, এটা তো বেশ অদ্ভুত নাম। সে বলে, আমি একটা স্লেভ, আমাদের নাম্বার দিয়েই ডাকা হয়। একে বলে, আমি তোকে এভাবে ছেড়ে দিতে পারি না, তুই তো আমার আসল পরিচয় জেনে ফেলেছিস, এখন তোর সাথে কি করি। 13-এর অবস্থা টাইট হয়ে যায়, বলে, আমি কাউকে বলবো না, প্লিজ আমাকে যেতে দাও। আসলে এই মেয়েটার আসল নাম সেডি। একে বলে, আমি তোকে একটা শর্তে ছাড়তে পারি। পরের মুহূর্তে সব ডেমন টাউনের ভিতর ঢুকে পড়ে আর সবাইকে মারতে শুরু করে। দূর থেকে একটা কমান্ডার এইসব দেখছে।
তখন তার পিছনে আরেকজন এসে দাঁড়ায়। তাকে দেখেই বোঝা যায় সেও ডেমন লর্ড আর্মির কমান্ডার। সে বলে, তুমি তো সবকিছু আগেই দেখে ফেলেছ। এখন তোমার কাছে মাত্র 3টে অপশন আছে, হয় এখান থেকে পালাও, নইলে নিজেকে মেরে ফেলো, আর তৃতীয়টা, তোমার পুরা এলাকা চুপচাপ আমাদের হাতে তুলে দাও। সে বলে, তুমি কি মনে করো আমি তোমার কথায় পড়ে যাব? এই বলেই সে অ্যাটাক করে। কমান্ডার বলে, আমি জানতামই তুমি এমন করবে। তারপর নিজের পাওয়ার ইউজ করে ওকে মেরে ফেলে। তারপর সে তার সঙ্গীকে বলে, তুই একটা কাজ কর, এই লোকটার সব ইনজুরি হিল করে দে, আর বাইরে যারা আহত আছে তাদেরও। এরপর সে জানালার কাছে গিয়ে একটা ব্যারিয়ার অ্যাক্টিভেট করে। বাইরে তাকিয়ে দেখে যুদ্ধ পুরা শেষ হয়ে গেছে, কিন্তু এসব দেখে তার খুব গিল্টি লাগছে। সে বলে, আমি এসব করলাম, কিন্তু করতে চাইনি। সবাই ভাবে আমি একটা ডেমন। কিন্তু যেই সে মাস্ক খোলে তখন দেখা যায় সে আসলে একটা মানুষ, আর তার নাম একে। তারপর পাস্টের একটা সিন দেখানো হয়, সেখানে জানা যায় একে একজন লোক পালন করেছিল, তার নাম র্যামবার্গ। সে ছিল একজন গ্রেট মেজ, ম্যাজিক নিয়ে তার অনেক জ্ঞান ছিল। মরার আগে সে একে সব জ্ঞান দিয়ে যায়, আর বলে এখানে আগে একটা হাই সিভিলাইজেশন ছিল, এটা কাউকে বলিস না, না হলে অনেক কিছু বদলে যেতে পারে। আর একটা কথা, কারো সামনে মাস্ক খুলিস না, নইলে ডেমন লর্ড কখনো মাফ করবে না। প্রেজেন্টে ফিরে আসি। একে ভাবছে সে একটা বেডে, হঠাৎ একটা মেয়ে তার সামনে এসে দাঁড়ায়। একে শকড হয়ে যায়, তুই এখানে কি করছিস, কবে থেকে? মেয়েটা বলে, আম্মু আমি কিছু দেখিনি, কাউকে বলবো না। এই বলতে বলতে তার মাথা টেবিলে লেগে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। তখন জিরন নামের একটা লোক দৌড়ে আসে। সে বলে, আমরা হিউম্যানদের ক্যাসেল দখল করে ফেলেছি, তোমার মনে হয় না তুমি অনেক বেশি মানুষকে জীবিত ছেড়ে দিচ্ছ? একে বলে, তুই এ নিয়ে চিন্তা করিস না, নতুন ডেমন লর্ড শুধু রেজাল্ট চায়, কিন্তু আমাদের বাকি সঙ্গীরা বলছে সব মানুষকে মেরে ফেলি। একে বলে, সব মেরে ফেললে ট্যাক্স কে দেবে, তুই দেবি? তারপর অনেক লোক এসে একের সাথে কথা বলতে চায়, কিন্তু জিরন বাধা দেয়, তোমরা ওর সাথে কথা বলতে পারবে না, যা বলার আমার সাথে বলো। তারপর ট্যাক্স নিয়ে কথাবার্তা হয়। একে বলে, তোমরা আগে যত ট্যাক্স দিতে ঠিক ততটাই দিবে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, কিন্তু একটা কথা মনে রাখিস, ডেমন লর্ডের আর্মির সাথে যদি বিশ্বাসঘাতকতা করিস তাহলে তোদের সবাইকে মেরে ফেলা হবে। এটা প্রথম আর শেষ ওয়ার্নিং, তোকে আমার স্লেভ হয়ে থাকতে হবে, যদি এই শর্ত মেনে নিস তাহলে ছাড়ব। এটা শুনে শেডি তো একদম লাফ দিয়ে একে জড়িয়ে ধরে, আরে আমার রাজা, আমি তো এই শর্ত মেনেই নিলাম। পরের সিনে জিরনকে দেখা যায় একে কংগ্রাচুলেট করছে, কারণ একে এখন ইভেলিয়াসের রুলার হয়ে গেছে। এটাই নাকি ডেমন লর্ডের দেওয়ার রিওয়ার্ড। ক্যাফেরো একে বলে, আসলে এটা একটা ছোট্ট গ্রাম, কিন্তু আমাদের আর্মির জন্য এটা ফ্রন্ট লাইন। এখানে তোর কাজ হলো এই জায়গাটা প্রোটেক্ট করা, আর এখান থেকে আসার রেভিনিউ ডাবল করা। এসব শুনে একের মাথা ঘুরে যায়, বলে, যুদ্ধের মাঝখানে আমি এসব কিভাবে করব রে? ক্যাফেরো বলে, এটা তোর হেডেক, তুই জানিস ভাই। পরের সকালে একে সব ডেমনদের সামনে দাঁড়ায়, বলে, সবাই খুব মন দিয়ে শোন, এখন থেকে এই জায়গাটা আমাদের ফ্রন্ট লাইন, যে কোনো সময় অ্যাটাক হতে পারে, তাই সবাই চোখ কান খোলা রাখবি। কিন্তু একের মনে খচখচ করছে, কমান্ডার তো আমাকে এই কাজটা ভেবে চিনতে দেয়নি। তারপর জিরনের কাছে যায়, বলে, আগে ওয়ালগুলো রিপেয়ার করতে হবে। জিরন বলে, ঠিক আছে মালিক, আমি লোক খুঁজে দিচ্ছি। কিন্তু পরে জানা যায় যে ওয়াল রিপেয়ার করতে 6 মাস লাগবে। একে তো শকড, ভাবছে এত সময়, কিন্তু কোনো না কোনো রাস্তা তো বের করতেই হবে। হঠাৎ তার মাথায় বাতি জ্বলে ওঠে, বলে, আমরা এই সব কাজ 1 মাসের মধ্যেই শেষ করে ফেলতে পারি। জিরন তো অবাক, এটা তো ইম্পসিবল। কিন্তু পরের সিনে দেখা যায় ডেমন আর হিউম্যান দুজনেই একসাথে কাজ করছে। জিরন ভাবছে, প্রথমবার দেখলাম ডেমন আর মানুষ একসাথে কাজ করছে, একে তো সত্যি কমালের লোক। একে সবাইকে স্যালারি দিয়ে কাজে লাগিয়েছে, তাই সবাই জান দিয়ে খাটছে। জিরন ভাবছে, এখন বুঝলাম কেন ডেমন লর্ড আর্মিতে এত ব্রিলিয়েন্ট কমান্ডার। এক জায়গায় অনেক ডেমন একটা বিশাল পাথর সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তখন একে এসে নিজের ম্যাজিক দিয়ে এক ঝটকায় পাথরটা চুরমার করে দেয়। সবাই তো হতভম্ব। জিরনের চোখে পানি জ্বলে আসে, বলে, মালিক, আপনি তো সত্যি অসাধারণ, আপনাকে দেখে মনে হয় আপনিই পরের ডেমন লর্ড হবেন, আমি শপথ করছি। এরপর আরেক জায়গায় ডেমনরা কবজা করার চেষ্টা করছে। সেখানকার মানুষরা ম্যাজিক দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু ডেমনরা অনেক স্ট্রং। মেন গেট ভেঙে ভিতরে ঢুকে সবাইকে মারতে শুরু করে। তখন একজন ডেমন লর্ডের কাছে গিয়ে সব বলে। ডেমন লর্ড বলে, যদি সব মানুষ একসাথে আমাদের সাথে লড়তে আসে তাহলে আমি এই কাজটা ওকে দিচ্ছি। পরের সিনে একটা লোক সবাইকে একটা সস্তা গেম খেলাচ্ছে, বল কোন গ্লাসের নিচে আছে। শেডিও এসে গেস করার চেষ্টা করছে। লোকটা বলে, তোর কাছে কত টাকা আছে যেটা লাগাতে চাস? শেডি বলে, আরে আমার তো কোনো টাকা পয়সা নেই। লোকটার মতলব বদলে যায়, বলে, টাকা না থাকলে একটা কাজ কর, অন্য কিছু বাজি রাখ, যেমন তোর বডি। যেই গেম শুরু করতে যাবে হঠাৎ সব গ্লাস হাওয়ায় উঠতে শুরু করে। সবাই রেগে যায়, আরে
ও আমাদের ঠকাচ্ছিল, বলতো কোথায়, টাকা ফেরত দে। এসব একে করেছে। সে সেডিকে নিয়ে চলে যায়। যেতে যেতে দেখে অনেক সোলজার এক জায়গায় যাচ্ছে। ভাবছে, শুনেছিলাম কিং একটা অ্যালায়েন্স বানাচ্ছে, নিশ্চয়ই সেটাই সত্যি। সেডি জিজ্ঞেস করে, এই অ্যালায়েন্সটা কি রে? একে বলে, এটা অনেক পুরনো অ্যালায়েন্স। যখন বিপদ আসে তখন সব নেবার কান্ট্রি একসাথে হয়। সেডি বলে, ও এখন বুঝলাম, ডেমনরা যখন আমাদের উপর অ্যাটাক করে তখন আমাদের সবাই মিলে লড়তে হয়। একে বলে, এই অ্যালায়েন্স আগেও হয়েছে ভাই, আর আগের 3বারই ডেমন লর্ডের আর্মি এদের কাছে হেরে গেছে। আর যদি এবারও হেরে যায় তাহলে সবাইকে ফিরে যেতে হবে নিজের জায়গায়। এটা শুনে সেডিও খুব মন খারাপ করে ফেলে। একে জিজ্ঞেস করে, কি হলো তোর? যদি ডেমন লর্ডের আর্মি চলে যায় তাহলে তো তুই ফ্রি হয়ে যাবি। সেডি বলে, আরে ভাই, মানুষের বস্তিতে একটা স্লেভের অবস্থা তো স্লেভের মতোই থাকে। তোমরা চলে গেলে আমারও অবস্থা হবে ওই ছেলে মেয়েদের মতো, যাদের শুধু স্লেভের মতো ট্রিট করা হয়। একে বলে, চিন্তা করিস না, এখনকার ডেমন লর্ড তো অনেক স্ট্রং, আমরা হারব না, আর আমি তো এখান থেকে কোথাও যাচ্ছি না। এই সময় দোকানদারটা একটা গুন্ডার সাথে এসে হাজির। বলে, তুই আমার সব ট্রিক নষ্ট করে দিলি, চল এর টাকা বের কর আর তোর এই স্লেভটাকেও আমাকে দে। একে চারপাশ দেখে নিয়ে গুন্ডাটার পা জমিয়ে দেয়। তারপর অনেক আইস ব্লেড তার মুখের সামনে নিয়ে আসে। গুন্ডা চিৎকার করে, আরে তুই আমার সাথে এটা কি করছিস? তাড়াতাড়ি সরা এগুলো। একে তার আইস ক্রিস্টাল দিয়ে গুন্ডার চাদর টাইট করে দেয়। বলে, তোর কি চাই আমার কাছে? ছেড়ে দে আমাকে। একে বলে, তুই আমাকে বল, এই সব আর্মি এখানে কি করছে, আর এরা এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? প্রথমে গুন্ডা বলতে চায় না, কিন্তু একে একটু ভয় দেখাতেই সব পোল খুলে ফেলে। বলে, এখন একটা অ্যালায়েন্স বানানো হয়েছে, নাম অ্যালায়েন্স অফ কিং, কিন্তু এর মধ্যে একটা পার্টি আছে যারা অ্যালায়েন্সের আগেই ডেমন লর্ডের আর্মির উপর অ্যাটাক করতে চায়। আর এইসব সোলজার ওদিকেই যাচ্ছে। একে বুঝে যায় এরা এমন করছে যাতে কিংডমে বেশি নাম কামাতে পারে আর নিজেদের সবার সামনে রাখতে পারে। একে জিজ্ঞেস করে, বলতে পারবি ওরা কোথায় অ্যাটাক করবে? গুন্ডা বলে, সবাই এক জায়গায় অ্যাটাক করবে, নাম ইভেলিয়াস, কারণ ওখানকার গেট অনেক দুর্বল। এখান থেকে সিন চেঞ্জ হয়। একে কাজ করছে, তখন তার সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়। বলে, একে তুই এতদিন কোথায় ছিলি? তোর কোনো খোঁজ নেই, আর তোর সাথে এই মেয়েটাকে? তখন সেডিও এসে পড়ে। বলে, আমি ওনার মেইড। মেয়েটা বলে, মেইড? তুই তো বেশ খারাপ দেখতে, চল একে একটা কাজ কর, এই মেয়েটাকে এখান থেকে পাঠিয়ে দে, আমি তোর মেইড হয়ে যাই। এটা শুনে সেডির রাগ চড়ে যায়। ভাবছে, এই ভ্যান ভ্যান করা ভ্যান কোথা থেকে এলো? পরের সিনে রোজেরার আর্মিকে দেখা যায় ইভেলিয়াসের ওপর অ্যাটাক করার জন্য পুরা রেডি। লিডার বলে, চল কাজে লেগে পড়, কিন্তু পরের মুহূর্তে মাটির ভিতর থেকে অনেক স্কেলেটন বের হতে শুরু করে। লিডার বলে, তোরা এগিয়ে যা, এই স্কেলেটনগুলো কিছু করতে পারবে না। কিন্তু পরক্ষণেই আরও অনেক ডেমান এসে পড়ে, আর লিডারটাও মারা যায়। ফাইট দেখে মনে হচ্ছে ডেমানরা এদের ওপর ভারী পড়ছে। শেষে আর্মি রিট্রিট করে চলে যায়। জিরন দেখে বলে, এই হোয়াইট নাইট অনেক ভালো কাজ করেছে, ভালো যে এরা ফিরে যাচ্ছে, আর এসব সম্ভব হয়েছে কারণ তুমি আমাদের সাথে আছো। কিন্তু হঠাৎ একের ওপর পিছন থেকে একটা তীর লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। এই খবর রোজেরার কমান্ডারের কাছে পৌঁছালে সে খুব রেগে যায়। বলে, অ্যালিস্টার এটা কি করলো? আর্মির সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো, এখন আমি কিংকে কি জবাব দেব? আমার তো নাক কাটা যাবে। এদিকে একে যখন হুশ ফিরে পায় দেখে কমান্ডার তার পাশে শুয়ে আছে। জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কমান্ডার বলে, আরে আমার রাজা, এমন প্রশ্ন করছো কেন? আমি তো তোমার জান বাঁচিয়েছি। একে বলে, আমার কি হয়েছিল? কমান্ডার বলে, তীর লাগার পর তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি তোমাকে হিল করে দিয়েছি, আর এই ফাইটে কোনো মানুষ মারা যায়নি। এখন ডেমান লর্ডকে কি জবাব দেবে? কোথাও যেন আবার তোমার উপর সন্দেহ না হয়। একে বলে, আমি এমন একটা উপায় খুঁজছি যাতে মানুষ আর ডেমান একসাথে থাকতে পারে আর কখনো আলাদা না হয়। কমান্ডার বলে, একটা কাজ কর, তুমি এখানে থেকে রেস্ট নাও, তুমি তো মানুষ, আমাদের মতো ডেমান না। একে তীরটা দেখে ভাবছে কেউ পিছন থেকে অ্যাটাক করেছে, মানে ক্যাসেলের ভিতরেই কেউ আগে থেকে ছিল। হঠাৎ সেই মেয়েটা এসে একের সাথে লেগে যায়। সেডি দেখে তো রেগে আগুন, সেও একের কাছে চলে আসে। মেয়েটা সেডিকে বিরক্ত করে, তুই তো মানুষ, একের এত কাছে আসিস না, আর একের সাথে আরও জোরে লেগে যায়। এটা দেখে সেডিরও রাগ চরমে। এখন দুই মেয়েই লড়াই শুরু করে দেয়। এখন তো জার্নন এখানে চলে আসে আর ওটাকে তুলে নিয়ে সোজা বাইরে ছুড়ে ফেলে দেয়। তুই আমার সাথে এটা কি করছিস? তাড়াতাড়ি দরজা খোল। এটা দেখে স্যাটিও বেশ খুশি হয়ে যায়, তুই অনেক ভালো কাজ করেছিস। ইকে তার সঙ্গীকে বলে, তুই আমার একটা কাজ করতো, যে সোলজারটা আমার উপর অ্যাটাক করেছিল তার সম্পর্কে খোঁজ নে। তখনই ইকে জানতে পারে যে মেয়েটা তার উপর অ্যাটাক করেছিল মানে এলিস্টার, সে এখন জেলে আছে। তাই ইকে তার সাথে দেখা করতে চলে আসে, সাথে সেই ডিমন মেয়েটাও থাকে। সে বলে, তুমি একা একা এখানে কেন যাচ্ছ? এখানে তো বিপদও হতে পারে, কিন্তু আমার ওই মেয়েটার সাথে কথা বলতে হবে। কিন্তু লেলিস বারবার তাকে খোঁচা দিতে থাকে যে আমরা দুজন এখানে একা আছি, চল অনেক মজামস্তি করি, চল করি। ইকে তার ওপর খুব রাগ করে, তুই যদি আমার সাথে আসতে চাস তাহলে চুপচাপ আয়। এগিয়ে যাওয়ার পর সে দেখে সামনে কয়েকটা গার্ড দাঁড়িয়ে। ইকে ভাবে এখন সামনে কিভাবে যাব, কিন্তু তখনই লিস এগিয়ে গিয়ে গার্ডটাকে মেরে অজ্ঞান করে দেয়। চল এখন ভিতরে যাই। ভিতরে ঢুকে ইকে দেখে জায়গাটা সত্যি অনেক বড়, এখানে এলিস্টারকে খুঁজে পাওয়া খুব কঠিন হবে। কিন্তু তখনই লিস একজনকে
অজ্ঞান করে তার থেকে চাবি নিয়ে নেয়। দুজনে যখন টপ ফ্লোরের দিকে যাচ্ছে হঠাৎ সামনে অনেক গার্ড চলে আসে। লেলিস বলে তুমি শুধু সামনে যাও, বাকিগুলো আমি সামলাবো। ইকে যেই চলে যাচ্ছে তখন চিৎকারের আওয়াজ আসে। পিছনে ফিরে দেখে লিস ওদের সবাইকে খুব খারাপভাবে পেটাচ্ছে। তারপর ইকে ওই রুমে পৌঁছে যায় কিন্তু দেখে এখানে এলিস্টার মিলি। হঠাৎ একটা মেয়ে তার উপর অ্যাটাক করে। ইকে খুব সহজেই বাঁচে। মেয়েটা বারবার অ্যাটাক করছে কিন্তু ইকে একটা চড় মেরে তাকে মাটিতে ফেলে দেয়। তারপর ইকে জিজ্ঞেস করে আমার শুধু একটা প্রশ্ন, আগের লড়াইয়ে তুই কি আমাকে মারার জন্য কোনো অ্যাসাসিন পাঠিয়েছিলি? তার গলার আওয়াজ শুনে এলিস্টারের মনে হয় এটা কোনো ডিমন না। সে বলে সত্যি তুমি কি ডিমন? তুই এসব কি বলছিস? আমার উপর সন্দেহ করছিস? তখনই দেখে কয়েকটা গার্ড দৌড়ে আসছে। ইকের মনোযোগ অন্যদিকে চলে যায়। তখন এলিস্টার তার গলায় ছুরি ধরে দেয়। এখন আর বলিস না যে তুই মানুষ, আর এখন থেকে আমরা এলিস্টারকে এলিস বলবো। গার্ডরা আসতে শুরু করে। এলিস বলে তুই নড়বি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তখন ইকে তার পাওয়ার ব্যবহার করে সময় ফ্রিজ করে দেয়। সব নাইট স্লো হয়ে যায়। একজন পিছন থেকে অ্যাটাক করতে যায়, ইকে সহজেই বাঁচে। তাকে তুলে ফেলতে যায় কিন্তু ইকে তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু যেখানে এলিস দাঁড়িয়েছিল সেটা ভেঙে যায় আর সে পড়তে যাচ্ছে। ইকে তাকে ধরে বাঁচায়। তারপর দুজনে একে অপরের সম্পর্কে বলতে থাকে। ইকে বলে আমি ডিমন লর্ডের আর্মির একজন কমান্ডার, নাম ইকে। আবার একই প্রশ্ন করে, লড়াইয়ের সময় তুই কি আমাকে মারতে অ্যাসাসিন পাঠিয়েছিলি? এলিস কিছু বলতে রাজি হয় না, বলে আমি একজন নাইট, তোকে কিছু বলতে পারবো না। তারপর ইকে তাকে ধরে একটা গোপন জায়গায় নিয়ে যায় আর মাইন্ড রিডিং টেকনিক দিয়ে তার মাথা থেকে সব তথ্য বের করে নেয়। এটা দেখে লিজ খুব রাগ করে, তুই এটা কি করছিস? এটা তো আমার সাথেও করতে পারিস। ঠিক আছে আমি চললাম। যাওয়ার সময় এলিস তাকে থামায়, তুই শুধু এখানে এসেছিলি আমার হার নিয়ে হাসতে? না, আমি অন্য কিছু জানতে এসেছিলাম আর সেটা জেনে গেছি। এলিস শকড হয়ে যায়, কিন্তু আমি তো কিছু বলিনি। এলিস বলে চল না কিছু করি, কিন্তু ইকে তাকে ইগনোর করে চলে যায়। এদিকে ইকে আবার তার অফিসে ফিরে আসে। স্যাটিকে বোঝাচ্ছে যে এখানে আমরা চাল চাষ করতে পারি, এতে আমাদের অনেক লাভ হবে। এখানকার জমি খুব উর্বর। কিন্তু স্যাটির মাথার ওপর দিয়ে সব কথা চলে যাচ্ছে, কিছুই বুঝছে না। ইকে সংক্ষেপে বলে এভাবে করলে আমরা অনেক খাবার খেতে পারবো আর অনেক টাকাও পাবো। আরে বাহ, তুমি তো দারুণ বুদ্ধিমানও, স্যাটি বলে। কিন্তু আমি তো জানি না চাল কিভাবে রান্না করতে হয়। ইকে বলে আমারও পুরোটা জানা নেই, তবে একটু একটু জানি। প্রথমে আঁচ কম রাখবি, তারপর একটু বাড়াবি, এভাবেই চাল হয়ে যাবে। চল আমি কাজে লেগে যাই। তারপর ইকে তার পুরো ডিমন আর্মির সামনে দাঁড়ায়। সবাই বলে আমাদের এখানে কেন ডেকেছ? শীঘ্রই জানতে পারবি। সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, ওই অ্যারোটা আমাদের শত্রুদের। ইকে বুঝে যায় যে ডিমন আর্মির ভিতরে কোনো না কোনো স্পাই আছে। তখন মাইন্ড রিডিং করে একটা গবলিনের আওয়াজ পায়। আমি কি ধরা পড়ে গেলাম? ও তুই তাহলে স্পাই। পরে কমান্ডারের কাছে গিয়ে সব বলে। কমান্ডার বলে আমি তো সব তদন্ত করে জেনে গেছি। ডিমন লর্ডের আর্মিতে স্পাই হলো জেস, যে একটা ওয়ান নাইট গবলিন। তারপর দুজনে ভাবতে থাকে জেসকে কিভাবে ধরা যায়। কমান্ডার বলে আমরা তার কাছ থেকে শুধু একটা কাজ করাতে পারি, তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া। পরের সিনে একজন জেসের কাছে এসে বলে আমরা এইমাত্র খবর পেয়েছি যে ইকে কমান্ডারের সাথে দেখা করতে গেছে। জেস তাকে বলে কিন্তু এটা কিভাবে হলো? ওই অ্যারো দিয়ে ও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল কি করে? তুই কি ঠিক জায়গায় মেরেছিলি? আরে হ্যাঁ, আমি তো ওকে মারার জন্য অ্যারোটা সোজা ওর বুকের মাঝখান দিয়ে পার করে দিয়েছিলাম। তখন আরেকটা লোক এসে বলে আমরা আমাদের আরেক সঙ্গীর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। জেসের মনে হয় কোথাও কি আমরা ধরা পড়ে গেলাম নাকি। পরের সিনে ইকে তার সাথে দেখা করতে চলে আসে। জেস বলে তুমি তো আমাকে বলতে পারতে যে তুমি এখানে আসছো। ইকে বলে আমি তো একা এসেছি, আর তুই তো পুরো আর্মি নিয়ে এসেছিস। সব ঠিকঠাক তো? এখানে জেস ইকের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। শুনেছি তুই লাস্ট ফাইটে ইনজুর্ড হয়েছিলি, তাহলে তোর কমান্ডার হওয়া উচিত না। এই টেরিটরি আমার, তুই এখান থেকে চলে যা। এই কথা বলতেই সব ডিমনরা ইকেকে ঘিরে ফেলে। ইকে বলে আমি তো তোর সম্পর্কে আগে থেকেই জানি যে তুই গাদ্দার, তাহলে তুই এখানে একা কি করছিস? জানিস না আমার আর্মিতে তোর থেকে দ্বিগুণ শক্তি আছে? আমরা তোকে সহজেই চটকে দিতে পারি। ভালোই হয়েছে যে তোর পুরো টিম একসাথে এখানে চলে এসেছে। তারপর আকাশ থেকে আগুন বর্ষণ শুরু হয়ে যায়। এই অ্যাটাকটা কমান্ডার করছে। ভয় পেয়ে সব ডিমনরা পালাতে শুরু করে। জেসেরও তো মনে হয় ভিতরটা কাঁপতে থাকে। ইকে ভাবছে আমি তো কমান্ডারকে বলেছিলাম এমন অ্যাটাক না করতে, নইলে এই জায়গাটা আবার বানাতে অনেক সময় লাগবে। কমান্ডার আরও লোকজন নিয়ে এসেছে, তারা সব ডিমনদের পেটাতে শুরু করে। তখন ইকে জেসের কাছে গিয়ে বলে তোর সামনে মাত্র দুটো অপশন, হয় এখনই সারেন্ডার কর, নইলে পরে যখন সব হারাবি। এটা শুনে জেসের মাথা গরম হয়ে যায়। সে তার সঙ্গীদের বলে তোরা সবাই মিলে ওকে জ্যান্ত মেরে ফেল। যেই তারা ইকের সামনে আসে, ইকে তার পাওয়ার ব্যবহার করে সব গবলিনদের মাটিতে মিশিয়ে দেয়। এই সুযোগে জেস লুকিয়ে পড়ে। তার সঙ্গীরা বলে মালিক তুমি কোথায়? তোরা মরতে থাক, আমি যতক্ষণ না পালাই। পালানোর চেষ্টা করতেই তার সামনে একটা বড় ডিমন চলে আসে, কিন্তু জেস টেলিকোড করে অন্য জায়গায় চলে যায়। অবশেষে বেঁচে গেলাম। যে রাস্তাটা আমি বানিয়েছিলাম সেটা কাজে লাগলো। এখন দেখিস আসল যুদ্ধ এখন শুরু হবে। কিন্তু তখনই একটা জোরে ধামাকা হয়। ধামাকাটা ইকে করেছে। জেস শক হয়ে যায়, তুই এখানে কি করে এলি? ইকে বলে তোর এখানে আসার আগেই আমি তোর সাথে আমার একটা ফ্যামিলিয়ার ছেড়ে দিয়েছিলাম, তাই এত সহজে চলে আসতে পেরেছি। তোর সাহস কি করে হলো আমার সামনে আসার? ইকে বলে আরে মুন্না, এত রাগ করিস না, শুধু আমার সামনে সারেন্ডার করে দে। পরের মুহূর্তে জেস অ্যাটাক করে, কিন্তু ইকে খুব সহজে ব্লক করে দেয়। জেস বলে আমি একটা ব্রিগেড কমান্ডার, তুই আমাকে বলতে পারিস না আমি কি করব? কিন্তু কিছুক্ষণ পর জেসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ইকে তাকে একটা গাছের সাথে বেঁধে ফেলে। তোর খেলা শেষ, এখন হার মেনে নে। জেস বলে আমি তোর সামনে হার মানছি
বলছি, আমাকে মাফ করে দে। এখন বুঝতে পারছি তোর ডিমন লর্ড আর্মিতে তোর এত প্রশংসা কেন হয়। কিন্তু জেসের মাথায় অন্য চাল চলছে। সে বলে, চল দুজনে মিলে একটা কাজ করি। কেন একসাথে ডিমন লর্ডের আর্মির ওপরই কবজা করে ফেলি না? ও তো আমাদের জন্য কী বা করেছে। আমরা অনেক দিন ধরে মানুষ মারছি, এতে মজাও পাই। কিন্তু এখনকার ডিমন লর্ড তো মানুষ মারতেই দেয় না। আমার মনে হয় ওর ভিতরে কোনো অ্যাম্বিশন নেই। তুই কি আমার সাথে আছিস? ইকে বলে, আরে ছ্যা, তোর সাথে কে থাকবে রে ছাপড়া, এই নে। কিন্তু তার আগেই ইকে তার ম্যাজিক দিয়ে জেসের সব সেন্স ডাল করে দেয়। আমি আগে থেকেই জানতাম তুই কিছু একটা করবি। তখন কমান্ডারও চলে আসে। সে জেসের হাত ধরে টানতে থাকে। সব সত্যি সত্যি বলে দে, নইলে তোর এমন অবস্থা করব যা তুই স্বপ্নেও ভাবিসনি। কিন্তু হঠাৎ জেসের কি যেন হয়ে যায়। ইকে বলে, কমান্ডার তুমি এটা কি করছো? কিন্তু আমি তো কিছু করিনি। জেসের পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়তে থাকে। তারা অ্যান্টিডোটও দেয়, কিন্তু কোনো কাজ হয় না। কমান্ডার বুঝে যায় নিশ্চয়ই কেউ তোকে খুব পাওয়ারফুল পয়জন দিয়েছে, আর মনে হয় তোর সঙ্গীদের মধ্যে কেউ একজন, মানে তোর সঙ্গীরাও তোকে ছেড়ে দিয়েছে। এটা শুনে জেস নাম বলতে যায়, কিন্তু সে মরে যায়। যাওয়ার সময় ইকে ভাবে ওকে দেখে খুব অদ্ভুত লাগছে। জানি এটা ওরই প্রাপ্য ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার সঙ্গীরা ওকে ছেড়ে দিল। হয়তো এসব ভাবছি কারণ আমার ভিতরে মানুষের মন আছে। এখান থেকে সিন শিফট হয়। দুজনে ডিমন লর্ডের সামনে দাঁড়ায়। ডিমন লর্ড বলে, তোরা জানিস তো কেন এখানে এসেছিস? কমান্ডার বলে, আমরা যে মানুষটার পিছনে সবকিছু তার সব খোঁজ নিয়েছি। সে ডিমন লর্ড আর্মির 3rd কর্পসের হেড, নাম পাস্টিও। ডিমন লর্ড বলে, তোদের কাছে প্রমাণ আছে? সে আমার ভাইস কমান্ডারকে তার সাথে নিয়েছে। আমাকে আর ইকেকে মারতে চায়। হয়তো তোমাকেও টার্গেট করেছে। তাহলে এই ব্যাপারে তোর কি বলার আছে? তারপর বাস্টিয়াকে দেখা যায়। সে বলে, এই দুজন মিলেই আমার ভাইস কমান্ডারকে মেরেছে। এখন আমাকে ফাঁসাতে চায়। হয়তো এরা 3rd কর্পস আমার থেকে ছিনিয়ে নিতে চায়। আর এই মেয়েটা তো একটা চুড়েল, ও তো এমনই করবে। কিন্তু ডিমন লর্ড বাস্টিয়া সব চাল বুঝে যায়। বলে, তোকে কি মনে হয়েছিল আমি তোর এইসব চালাকি বুঝবো না? আমি তোকে ভালো করেই চিনি। তুই কতটা ইভেল আর কতটা ক্যাপটিভ, তুই কতটা লয়াল। আমার মন চাইছে দুজনকেই পানিশমেন্ট দেই, কিন্তু আমি আমার দুটো দামি কমান্ডার হারাতে চাই না। তারপর সে ডিসাইড করে যে এই দুজনের মধ্যে একটা ডুয়েল হবে, যে জিতবে তার কথাই আমি মানব। দুজনের রুমে ফিরে আসে। কমান্ডার বলছে, এই ম্যাচ 50-50 পাপেটের মধ্যে হবে। আমরা সরাসরি ম্যাচে ঢুকতে পারবো না। যে আগে অন্যের পাপেটগুলো হারাবে সে জিতবে। ইকে বলে, ডিমন লর্ড তো কাজটা খুব কঠিন করে দিল, সোজা দুজনকে মারামারি করালেই তো পারত। কমান্ডার বলে, এখানে কিছু না কিছু তো আছে যেটা ডিমন লর্ড আমাদের মধ্যে টেস্ট করতে চায়। আর এই ম্যাচে আমরা আমাদের জায়গায় অন্য কাউকে পাঠাতে পারি। আর ইকে, তুই আমার জায়গায় যাবি। কিন্তু এটা তো তোর ফাইট, তাহলে তুই আমাকে কেন পাঠাচ্ছিস? আমি তো সেই উপায়ে বেছে নিয়েছি যাতে আমার জেতার চান্স অনেক বেশি হয়। তারপর ইকে সেই জায়গায় গিয়ে দেখে যেখানেই ডুয়েল হবে। কমান্ডার তাকে বলে, আমি খুব ভালো করে জানি তোর স্কিলস অনেক ভালো। আমি আমার জান তোর হাতে তুলে দিচ্ছি। এখন ইকে তার সঙ্গীর সাথে দাঁড়িয়ে ভাবছে, কমান্ডার তো তার জানের দায়িত্ব আমার উপর ছেড়ে দিল, সত্যি আমার উপর অনেক বড় বোঝা চাপিয়ে দিল। জিরনও সেখানে দাঁড়িয়ে। সে বলে, মালিক তোমার কি হয়েছে? আমি তো শুধু ভাবছি এই ফাইটটা কিভাবে জিতব। পরের সিনে দুজনে সেই পাপেটগুলো দেখতে আসে যেগুলো ম্যাচে ব্যবহার করবে। বলে, এই সব পাপেটের স্ট্রেংথ একই রকম, আর এখানে যে অস্ত্রগুলো রাখা আছে সেগুলোও ব্যবহার করতে পারবে। জিরন দেখে খুব খুশি। আমার মনে হয় ডিমন লর্ড খুব দয়ালু, তোমাকে অস্ত্রও দিয়েছে। তারপর ইকে তার অফিসে ফিরে আসে। তখন স্যাটি তার জন্য চা নিয়ে আসে। ইকে জিজ্ঞেস করে, তোর মনে হয় একটা ব্যাটেলে জেতার সঠিক উপায় কি হতে পারে? সে বলে, আমার তো লড়াই করতে একদম ভালো লাগে না। আমি চেষ্টা করব কথা বলে সব ঠিক করে ফেলতে। হ্যাঁ, আমিও এতে একমত। কিন্তু এই দুনিয়ায় এমন অনেক লোক আছে যারা লড়াই না করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। স্যাটি বলে, যদি আমাকে লড়তে হয় তাহলে আমি ঝাড়ু ব্যবহার করব, যাতে অন্যদের কম চোট লাগে। ইকে ভাবে লড়াইয়ের সবচেয়ে ভালো উপায় হলো দূর থেকে অ্যাটাক করা, আর এর জন্য বো একদম পারফেক্ট। কিন্তু তার মাথায় আসে বাস্টিও হয়তো বইয়ের ব্যাপারে আগে থেকেই জানে। তাহলে কি করি? চল আমি একটা কাজ করি, আমি গান বানাবো। স্যাটি বলে, ওটা কি জিনিস? সত্যি কি ওটা এত পাওয়ারফুল? লং রেঞ্জের হিসাবে দেখলে তো বইয়ের চেয়েও অনেক বেশি কার্যকর। স্যাটি এটা শুনে অবাক হয়ে যায়, সত্যি এই অস্ত্রটা তো দারুণ। তারপর ইকে কমান্ডারের কাছে হেল্প চাইতে যায়। বলে, তুমি কি আমার জন্য একটা গান বানাতে পারবে? কিন্তু সে মানা করে দেয়। তুমি তো বলেছিলে তুমি একজন অ্যালকেমিস্ট, সবকিছু বানাতে পারো। আরে মুন্না, আমি তো ভগবান না, আমি এমন জিনিস বানাতে পারি না যেটা আমি কখনো দেখিইনি। ইকে যেই গানের ব্যাপারে বোঝাতে শুরু করে, কমান্ডার তার উপর পানি ছুড়ে দেয়। এসব কথা ছাড়, আর আমার সাথে জয়েন কর। এদিকে একটা লোক বাস্টিওর কাছে এসে বলে, আমরা জেনেছি ক্যাফিরও এই ফাইটে অংশ নেবে না, সে তার জায়গায় ইকেকে পাঠাবে। আমার মনে হয় ও ভয় পেয়ে গেছে। বোকা, ও তো 7th কর্পসের কমান্ডার, তার কাছে নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। বাস্টিও বলে, আমার এই সোর্ডটা দারুণ মালিক, ওটা তো শুধু এজন্য যে এটা ব্ল্যাক ড্র্যাগনের ফ্যাং দিয়ে বানানো। আমি একটা কাজ করব, আমার সব পপেটকে এমন সোর্ড দিয়ে দেব, তাহলে দেখি কে আমাকে জিততে দেয়। তখন আরেকটা লোক আসে, বলে, আমি আবার এখানে এসে গেছি। আমার পুরো আশা তোমার উপর যে তুমিই জিতবে। এদিকে ইকে গোসল করে বাইরে আসে, এখনও ফাইট নিয়ে ভাবছে। হঠাৎ তার কাপড় উড়ে উড়ে তার কাছে চলে আসে। ডিমন লর্ড এটা করেছে। ইকে দেখে শকড, ডিমন লর্ড এখানে কি করছে?
আর আমি তো মাস্কও পরিনি। হঠাৎ সে তার সামনে এসে বলে, চল এটা খোল। ইকে খুলতেই ভিতরে অনেকগুলো গান। ইকে শকড হয়ে যায়, সত্যি এতগুলো গান? ডিমন লর্ড বলে, ইকে তুই কি এগুলোই খুঁজছিলি? আমি তো ইকে না, আমার থেকে লুকাস না, আমি তো সবকিছু জানি। আর এসব র্যামবার্গ আমাকে বলেছে, তারা তোকে তার সব নলেজ দিয়েছে, আমি স্পষ্ট দেখতে পাই। এসব শুনে ইকের ভিতরটা কাঁপতে থাকে। সে জিজ্ঞেস করে, যদি তুমি আগে থেকে জানতে আমি মানুষ, তাহলে আমাকে মেরে ফেললে না কেন? আমি এসব করেছি শুধু আমার একটা ইচ্ছা পূরণ করার জন্য। আমার কত পাওয়ার আছে তাতে কিছু যায় আসে না। ইকে জিজ্ঞেস করে, তোমার ড্রিম কি? আমি এই দুনিয়াটা বানাতে চাই, আর এর জন্য অনেক লোক লাগবে, আমি একা পারবো না। ইকে বলে, যেমন তুমি চাও তেমনই হবে, আমি তোমার সার্ভ করতে রেডি। এখান থেকে সিন শিফট হয়, ক্যাফিরো গানের জন্য বুলেট বানাচ্ছে। ইকে বলে, এগুলোর সাইজ একটু বড় ছোট করো, যাতে গানে সহজে ফিট হয়। তারপর সব গান টেস্ট করছে। হঠাৎ একটা জোরে ধামাকা হয়, সবাই চমকে যায়। কমান্ডার বলে, এটা কি তুই করলি? আমি তো এখানে কোনো ম্যাজিক সেন্স করিনি। তখন একটা মেয়ে আসে, বলে, তোমরা যেমন বলেছিলে আমরা বানিয়ে দিয়েছি। ইকে সবাইকে বোঝায় এই সব মিলিয়ে গান পাউডার হয়, আর সেটা থেকেই ধামাকা হয়েছে। তারপর সেই মেয়েকে 500 বুলেট বানানোর অর্ডার দেয়। ক্যাফিরও মানা করে, আমি এমন কাজ করি না, এতে আমার স্কিন খারাপ হয়ে যায়, এটা তো অনেক ডিটেলিং এর কাজ। জিরন বলে, আমিও তোর হেল্প করব। না না, তুই থাক। এদিকে সব ডিমনরা ডুয়েল দেখার জন্য খুব এক্সাইটেড। বাস্টিও বলে, তোর কাছে কি শুধু এই শিল্ড আছে যা দিয়ে লড়বি? আর ক্যাফিরও কোথায়? ও কি অন্য প্ল্যান করছে? ইকে দেখে বাস্টিওর আর্মি অনেক স্ট্রং রাখছে, সবার কাছে খুব ডেঞ্জারাস অস্ত্র আর সেই সোর্ড। দুজনে এখন মুখোমুখি। বাস্টিও বলে, তুই তো আমার টিমের আর্মার দেখিয়েছিস, এটা অনেক স্ট্রং, তুই কোনো কিছু দিয়ে ভাঙতে পারবি না। বাস্টিও বলে, যে ম্যাটেরিয়াল ব্যবহার করছি সেটা ডিমন লর্ড দিয়েছে। এটা শুনে ইকেও খুব শকড হয়ে যায়, তার মনে হয় ডিমন লর্ড বাস্টিওকে হেল্প করছে। পরের মুহূর্তেই ডুয়েলটা শুরু হয়ে যায়। বাস্টিওর আর্মি সবার ওপর অ্যারো দিয়ে অ্যাটাক করতে থাকে। ইকের আর্মি ওদের থামানোর চেষ্টা করে, কিন্তু অ্যারোগুলো লেগে যায়। চোখের পলকে বাস্টিওর পাপেটগুলো ইকের ওপর ভারী হয়ে যায়, আর তার অনেক পাপেটকে মেরে ফেলে। এটা দেখে বাস্টিও বলে, কি হলো মুন্না, সব হেকড়ি বেরিয়ে গেল নাকি? তারপর সবাই মিলে ইকের আর্মির সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। তুই তো 1 নম্বরের কাপুরুষ রে, আরে কাউন্টার অ্যাটাক তো কর। কি হলো, হেরে গেলি নাকি? কিন্তু ঠিক তখনই একটা গানশটের আওয়াজ আসে, আর বাস্টিওর একটা পাপেট মরে যায়। সবাই অবাক হয়ে যায়, এটা আবার কি জিনিস? ইকে বলে, তোরা সবাই দাঁড়া আর ওদের ওপর অ্যাটাক শুরু কর। তারপর দেখতে দেখতে বাস্টিওর সব পাপেটের লঙ্কা লেগে যায়, এক এক করে সব ধ্বংস হয়ে যাচ্ছে। ডিমন লর্ড সবকিছু খুব মন দিয়ে দেখছে। বাস্টিও বলে, এটা আবার কি জিনিস, ওরা কি দিয়ে করছে এসব? কিছুক্ষণ পর দেখা যায় বাস্টিওর সব পাপেট মরে গেছে, আর ইকেই ফাইট জিতে যায়। তখন ডিমন লর্ড বাস্টিওর সামনে আসে, বলে, তোর সামনে দুটো অপশন, হয় আমি তোকে মেরে ফেলবো, নইলে তুই নিজে নিজেকে মার। এটা তোর জন্য অনেক সম্মানের ব্যাপার হবে। তুই তো আমাকে মারতেই চাস, কিন্তু আমি একটা তৃতীয় অপশন বেছে নেব। তখন তার এক সঙ্গী ডিমন লর্ডের উপর অ্যারো দিয়ে অ্যাটাক করে, কিন্তু সে অ্যারোটা ধরে ফেলে। পরের মুহূর্তে একটা জোরে ধামাকা হয়, আর সবাই তার চাপে পড়ে যায়। তারপর স্কেলেটনের পুরো আর্মি চলে আসে। বাস্টিও বলে, তোরা সবাই এখন মরবি, আর আমি হব পরের ডিমন লর্ড। তারপর বাস্টিওর স্কেলেটন আর্মি সব ডিমনদের মারতে শুরু করে। বাস্টিও বলে, এখন থেকে এই পুরো দুনিয়া আমার, তোরা সবাই আমার সামনে মাথা নত কর। এটা শুনে বাস্টিওর আর্মি আরও খারাপভাবে ডিমনদের মারতে থাকে। সে বলে, এইসব দেখার পর তো তোদের বুঝতে পারা উচিত যে এখন এই ডিমন লর্ড আর্মি আমার হয়ে যাবে। পরের পার্ট দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো, তাহলে খুব তাড়াতাড়ি পরের পার্ট নিয়ে আসবো।